জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। পরবর্তী শুনানি 24 জুন। বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। তারেক ইউনুস বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, লন্ডন থেকে ফিরে আমির খসরু। জনগণের নির্বাচনে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। আমি মনে করি যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল। তেহরানে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস। আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক সহায়তা দেবে জাতিসংঘ। এবারের ঈদ যাত্রায় 427 জনের মৃত্যুর তথ্য দিল যাত্রী কল্যাণ। আজও কক্সবাজারে বাবা ছেলে সহ 2 জেলায় নিহত 4। কৌশলে পুরনো ঘটনা উস্কে আত্মহত্যায় প্ররোচিত করা হয় ঢাবি শিক্ষার্থী শাকিলকে। অভিযোগ পরিবারের। মব তৈরির জন্য জামায়াতকে দায়ী করছেন স্থানীয়রা। জামাতের সভাপতি ওই আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করাই। আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুর সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি বা আছে, অনেক কিছু আছে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় শুনানির জন্য নির্ধারিত দিন ছিল ট্রাইব্যুনালে। পাশাপাশি আজ 3 জনকে আদালতে হাজিরের আদেশ থাকলেও 2 জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন বলেন, খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। পরে প্রক্রিয়া অনুযায়ী 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মামলার পরবর্তী শুনানি 24 জুন নির্ধারণ করা হয়। এর মধ্যে তাদের গ্রেপ্তার করা না গেলে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করা হবে। যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য ট্রাইব্যুনালে গিয়েছেন, তারা কোনো কথা বলেছেন কিনা, সব মিলিয়ে আজ কি ঘটলো? কিন্তু জাতিসংঘ গুম কমিশনের কয়েকজন কিন্তু এসেছেন ট্রাইব্যুনালে এবং তারা কিন্তু এই মুহূর্তে চিফ প্রসিকিউটরের সাথে বা প্রসিকিউশন টিমের সাথে কিন্তু বৈঠক করেছেন। এবং আমরা জানি জুলাই আগস্টের পর থেকে কিন্তু এই ট্রাইব্যুনালে বেশ কয়েকটি গুমের অভিযোগ কিন্তু জমা পড়েছে এবং সেই সকল অভিযোগের তদন্ত চলছে এবং এই সকল তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়া হতে পারে এবং পাশাপাশি জাতিসংঘ এই সকল যে গুমের অভিযোগগুলো রয়েছে তার বিচারিক প্রক্রিয়া এবং অন্যান্য যে সকল প্রসিডিউর রয়েছে সে সকল বিষয়ে কিন্তু সহায়তার আশ্বাস দিতে পারেন, এমন কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে তারা যখন আসেন, চিফ প্রসিকিউটর ছিলেন, পাশাপাশি অন্যান্য প্রসিকিউটরও সেখানে আছেন। এ বিষয়ে কিন্তু এখন বৈঠক চলছে জাতিসংঘ এবং যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম রয়েছেন তাদের মধ্যে। এছাড়া আজ কিন্তু শেখ হাসিনা, চৌধুরী আব্দুল্লাহ মামুন, আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে একটি যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার কিন্তু শুনানির জন্য আজকে দিনটি নির্ধারিত ছিল এবং সে অনুযায়ী কিন্তু আজ শুনানি হয়েছে এবং শুনানিতে যেহেতু তাদেরকে পাওয়া যায়নি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান
কামালকে, সেহেতু তাদের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এবং আগামী 24 জুনের মধ্যে তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি আজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উপস্থিত করা হয়। তিনি একমাত্র এই মামলা 3 জনের মধ্যে একজন, তিনি গ্রেপ্তার রয়েছেন এবং তার উপস্থিতিতে কিন্তু আজকে শুনানি হয় এবং শুনানিতে কিন্তু যে প্রসিকিউশন টিম তারা কিন্তু তুলে ধরেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে বাসায় সেখানে তারা খোঁজ করেছেন, তাদেরকে দেশের খোঁজ করা হয়েছে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, কথা কিন্তু তুলে ধরেন। এবার পরে কিন্তু আইনি প্রসিডিউর অনুযায়ী কিন্তু তারা বলেন যে পরবর্তীতে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার কথা এবং সে অনুযায়ী কিন্তু পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং 24 তারিখের মধ্যে তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। এর আগে আমরা দেখেছি যে গত 1 জুন কিন্তু যে অভিযোগ দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, সেই অভিযোগে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে শেখ হাসিনার নির্দেশেই এই জুলাই অভ্যুত্থানে হামলা, হত্যা এবং কি গুম হয়েছিল। এর পাশাপাশি এই সকল যে নির্দেশনা ছিল সে সকল নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি যেই গ্যাং অফ 4-এর কথা বলা হয় সেই গ্যাং অফ 4-এর সদস্য হিসেবে ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং এর মধ্যে যে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে এই 3 জনের মধ্যে যেহেতু 2 জনই পলাতক, একজনই উপস্থিত আছেন, আর যদি সেই 2 জন যদি আইনিভাবে যদি এই মামলাতে যদি যুক্ত না হন তাহলে তাদের পক্ষে রাষ্ট্রই আইনজীবী নিয়োগ করে পরবর্তীতে বিচার কাজ এগিয়ে নেবে এবং এই অভিযোগ গঠন হবে এবং সেই অনুযায়ী কিন্তু সাক্ষ্য গ্রহণ বা অন্যান্য যে সকল প্রসিডিউর রয়েছে তাও কিন্তু হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে মারুফ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উবায়েদ। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন নেতারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন এই বৈঠকে। ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এদেশে একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা। লন্ডনের বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটিও পূরণ হয়েছে। লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়, সে পর্যন্ত বিচার ও সংস্কারের অগ্রগতিতে লাগার কোনো কারণ নেই। বিচার চলমান প্রক্রিয়া, আগামী সরকারও অনেককে বিচারের আওতায় আনবে। তিনি বলেন, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে, সেটি হতে 1-1.5 মাসের বেশি লাগবে না। বিএনপি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে জানান তিনি। মানুষ 20 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তরুণরা ভোট দিতে পারেনি। নির্বাচনের মাধ্যমে মানুষের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। বিচারের আওতায় তো আগামী সরকারকেও অনেককে আনতে হতে পারে, তাই না? তো সুতরাং এটা তো চলমান প্রক্রিয়া। আর বিচার তো করবে বিচার বিভাগ, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। দুদক কার্যালয়ে ব্রিফ করছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের 2 রকম। প্রথমত আমরা কাজ করি, আমরা বিএফআইইউ একসাথে কাজ করি, যে কাজে শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা যেটা হবার সেটা দুদক থেকেই হয়। সে কাজেই আপনি বলতে পারেন যে শেষ পর্যন্ত টাকা আদায় হবে কি হবে না এই কাজটুকু দুদকেরই করতে হবে। আচ্ছা, আর বাকিদেরগুলি আমরা আগাচ্ছি। আজকে আমরা আরো কয়েকটা, একজন জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সোবান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরো একজন মিস্টার ইমাম,
আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। যুক্তরাজ্যে, জি, যুক্তরাজ্যে। আচ্ছা, আরেকটা আলোচনা ইদানিং আসছে, সেটা হচ্ছে যে আমরা যারা অর্থ পাচার করছে তাদের সাথে আলাপ আলোচনা করে অর্থ ফেরত আনার একটা প্রক্রিয়ার আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে। তা আমরা দুদকের পক্ষ থেকে এটা বলতে চাচ্ছি, দুদকের যেসব মামলা এগুলি কিন্তু কোনোটাই কম্পাউন্ডেবল না, আমাদের কোনোটাই নেগোশিয়েট করার মতো মামলা না। নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। এই আর টিউলিপ সংক্রান্ত কিছু প্রশ্ন বোধ হয়। হ্যাঁ, আমার মধ্যে শেষ। সেক্ষেত্রে মানে সেই অংশটুকু তো আমি নাই। আমি দুদক, আমাদের দুদকের যে বিধিবদ্ধ আইন, এই আইনের ভিতরে থেকে আমরা যতটুকু সেবা করার সেটা করে যাব। দেশের বাইরের খবর। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো। এক রাতেই প্রাণ গেছে আরও 8 জনের। অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় এ পর্যন্ত 224 জনের প্রাণহানি হয়েছে ইরানে। বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে। টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন শহর। রোববার রাত থেকে হামলার নতুন ওয়েভ শুরু করে ইরান। দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই আঘাত হানে তেল আবিব, পেতা তিকবা সহ আশপাশের অঞ্চলে। মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন। কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী IRGC উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় IDF, যেখানে অবস্থান করছিল IRGCর একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় 2 হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। ভবনের ক্ষতির কথা নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সোমবার তেহরানের ছোড়া মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত হানে তেল আবিবের মার্কিন দূতাবাসের কাছে। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। দুদেশের পাল্টাপাল্টি হামলার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দূতাবাসের সব কার্যক্রম। বন্ধ রাখা হয়েছে মার্কিন কনসুলেটও। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা নেয়ার হিড়িক দেখা যাচ্ছে। মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত 4 দিনে 4,500-এর বেশি ফোন কল করা হয়েছে। এমনকি জুম মিটিংয়ের মাধ্যমেও মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা। চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা। ধসে পড়া ভবন, ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মধ্যে বাস করছেন তারা। নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বম শেল্টার।
আমার প্রথমবারই এটি 3 দশকের বেশি সময় ধরে পরিবার নিয়েছিলাম, কিন্তু এমনটা কেন করলো? আমার বাড়ি কেন ধ্বংস করে দিল? আমরা কি করেছি? আমি এখনো একবারের জন্য কাঁদিনি, অনেক বড় ধাক্কা খেয়েছি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল ওয়েভের সাথে যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির ওয়েভ। তেহরান তেল আবিবের মাত্র 4 দিনের হামলার জেরে পাগলপ্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। দিনে রাতে ইমোশনাল সাপোর্ট হটলাইনে 4500-এর বেশি ফোন কল গিয়েছে। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। জনগণের সুবিধার্থে 24 ঘন্টা এসব কেন্দ্রের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের অতিরিক্ত খোঁজখবর নিচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, দুর্যোগের মাঝেই জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছে। পুরো সেবাই দেওয়া হবে বিনামূল্যে। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোমের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 দিনেই নাজেহাল ইসরায়েলিরা। আহ্বান জানিয়েছেন দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপের। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ। ইরান ও ইসরায়েলের মাঝে সমঝোতা সম্ভব বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুতই শান্তি আলোচনায় বসতে পারে দুই দেশ। আমার মনে হয় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব, এখনই সময়। কিন্তু কখনো কখনো ভালো কিছুর জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আশা করি ভালো কিছুই হবে, সেই সময় বোধ করি চলে এসেছে। বিভ্রান্ত ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আত্মঘাতী হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে অ্যারো ডেভিড স্লিং এর মতো ডিফেন্স সিস্টেম। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনায় এমনই অভিনব কৌশল ব্যবহার করছে ইরান, যাকে আখ্যা দেওয়া হয়েছে নিউ অ্যাটাক মেথড নামে। কি সেই জাদুকরী মেথড যা ধোঁকা দিচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে? এখনই বিস্তারিত জানাতে চায় না তেহরান। অপারেশন রাইজিং লায়ন শুরুর আগে ইসরায়েল কি ভেবেছিল ইটের জবাবে এভাবে মিলবে পাটকেল? ইরানের হামলায় নাজেহাল বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। কোন জাদু বলে ইসরায়েলকে কুপকাত করছে ইরান? পাচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য। নতুন এক মেথডের কথা প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসির নতুন কৌশলে আত্মঘাতী ভূমিকা পালন করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বহু স্তর বিশিষ্ট ডিফেন্স সিস্টেমগুলো কাজ করছে একটি অপরটির বিরুদ্ধে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অনবরত সমর্থন আর সর্বাধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ঠেকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে তেহরান। ইসরায়েল অবশ্য বলছে, পাল্টা হামলার কথা জেনেই অভিযানে নেমেছে তারা। তবে এতটা বাধার মুখে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গুম বিষয়ক আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্যর সাথে বৈঠক শেষে সচিবালয়ে এই কথা বলেন তিনি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো কিছু আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। এই আইনের অধীনে একটি স্থায়ী গুম কমিশন থাকবে। বিএনপি জামায়াতের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিল। এই আইনের ব্যাপারে আন্তরিক হবে দল দুটি, প্রত্যাশা আসিফ নজরুলের। এ সময় তিনি বলেন, সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। সরকারি কর্মচারীরা যে দাবি দিয়েছে সেগুলো বিবেচনা করে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেওয়া হবে। সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। এবারের ঈদুল আজহায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1182 জন। বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে 22% আর আহতের সংখ্যা বেড়েছে 55%। ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। রেলপথে এবার 25টি দুর্ঘটনায় 25 জন নিহত আর 12 জন আহত হয়, আর নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত আর 6 জন নিখোঁজ হয়। সড়ক, রেল, নৌপথে সব মিলিয়ে 415টি দুর্ঘটনায় 427 জন নিহত এবং 1194 জন আহত হয় বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল, যেখানে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত এবং 148 জন আহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঈদের যাতায়াত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। দেশের যাত্রাপথের ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে। সড়ক নিরাপত্তায় 2018 আইন প্রয়োগ করলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো কোন জায়গাতে সংকটে পড়ে এই বিষয়গুলো দেখবে। এগুলো যখনই দেখে না তখনই কিন্তু আমরা এই যে দুর্ঘটনা, দুর্ভাবনার নানান সংকটে পড়ে যায়, এগুলো দেখবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। এর মধ্যে কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান বাসের সংঘর্ষে বাবা ছেলে সহ মারা গেছে 3 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ওসি জানান, চট্টগ্রামগামী পুরবী বাসের সাথে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এই সময় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। তারা হলেন হাবিবুল্লাহ, তার শিশু সন্তান রিয়াদ ও রিমঝিম বড়ুয়া নামে একজন। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়া সদরে বাস ও ট্রাকের সংঘর্ষে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত রাশিদুল ইসলাম আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রায় 12 কোটি টাকা শুধু সড়ক সংস্কারের জন্য। তবুও নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার 6 কিলোমিটার সড়কের সংস্কার কাজ। স্থানীয়দের অভিযোগ, ইট, খোয়া, বালুসহ সড়ক সংস্কারে ব্যবহার করা সবকিছুই নিম্নমানের। সেই সাথে যুক্ত হয়েছে কাজের ধীরগতি। বালিয়াটা মুনটিয়া সড়কটি এখন স্থানীয়দের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্বস্তিক যাত্রাও দুর্ভোগে পরিণত হয় টাঙ্গাইলের বালিয়াটা থেকে মনোডিয়া পর্যন্ত 6 কিলোমিটার এই সড়কে। কালিহাতী উপজেলার এই সড়কটির সংস্কারে 2023-24 অর্থবছরে টেন্ডার দেয় এলজিইডি। প্রায় 12 কোটি টাকা চুক্তিমূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস এন্টারপ্রাইজ। অভিযোগ, 6 কিলোমিটার সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এক সাইড করে মানে এমনি রেখে চলে গেছে, তারপরে পরবর্তীতে নিম্নমানের খোয়া এমনকি হলো যা আছে সবই নিম্নমানের। ইট হলো 3rd ক্লাস ইট দেওয়া হলো, সেটা হলো সাইডে দিয়েছে। রাস্তা খোঁড়াখুড়ি করে চলে যাচ্ছে, এতে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। এই জায়গায় ভ্যান, রিক্সা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে। আর রাস্তার মান সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন, সেই ক্ষেত্রে বলতে হয় এই রাস্তার কাজের মান খুবই নিম্নমানের। সড়ক সংস্কারের এই মানহীন কাজও চলছে ধীর গতিতে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলকারীদের। পথের দুধারে যাদের বাড়ি, ধুলাবালির কারণে সেখানে টেকাই দেয়। রাস্তা ভাঙছে যেহেতু মনে করেন পুরোটাই পাকা হয়েছে, বাকি একটু ভাঙার নিয়ে মনে হয় নাঙ্গো সমস্যা, গাড়ি চালাইতেও সমস্যা হয়, ধুলাবালির দোকানঘাটেও সমস্যা হয়, পাবলিকেও গালাগালি দেয় গাড়ি নিয়ে গেলে। কাজ করতেছে, খোয়াটাও ভালো হয় না ঠিক মতো কাজ ভালো করতেছে না, মানুষের মানে অসুবিধা মানুষের। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানালেন, মানসম্পন্ন মালামাল ব্যবহারে ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারের সাথে যোগাযোগ করা যায়নি। কিছু কিছু মালামাল আছে যেগুলো মনে করেন যে আমাদের পুরনো মানে আমাদের স্যালভেজ ম্যাটেরিয়াল, সেগুলো দেখে অনেক সময় নতুন পুরনো মাল মনে হচ্ছে, কিন্তু এগুলো আমরা পারমিশন আছে আমাদের, যদি আমরা গভর্নমেন্ট তাদের কাছে আমরা সেল করছি, ঠিকাদার ইউজ করতে পারবে। আর ঠিকাদারের যে টাইম, যে বিষয় আছে টাইমের ক্ষেত্রে সে পিছিয়ে আছে, আমি তাকে চাপ দিচ্ছি। 2023 সালের 1 ডিসেম্বর থেকে শুরু হয় বালিয়াটা মনোটিয়া সড়কের সংস্কার কাজ, শেষ হবে চলতি বছরের 1 ডিসেম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নরসিংদী সদরের দুর্গম চরাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ। সেতু না থাকায় বছরের পর বছর ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে আলোকবালির বাসিন্দাদের। যোগাযোগ সহজ না হয়ে হচ্ছে না আর্থসামাজিক উন্নয়নও। তবে জনগণের কথা বিবেচনা করে এই অঞ্চলে একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রমত্তা মেঘনা নদী, তারই একটি প্রবাহিত শাখার বুক চিরে জেগে ওঠা দুর্গম জনপদ নরসিংদী সদরের আলোকবালি। নৌপথে আলোকবালির মূল ভূখণ্ডে যেতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টার মতো।
অথচ শহরের সাথে জনপদটির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। একটি সেতুর অভাবে এমন দুর্ভোগে ৯ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। যদি একটা ব্রিজ থাকতো, যে জায়গায় ১৫ মিনিট লাগতো ওই জায়গার মধ্যে আমাদের 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা এমনকি 5 ঘন্টা লাগে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এর মাঝে হচ্ছে নদীপথে এদের যোগাযোগ, আর নদীপথে যোগাযোগের কারণে এদের নৌকা দিয়ে পার হইতে হয়। শহরে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ, তাই ঝুঁকি নিয়েই নদী পার হতে হয় শিক্ষার্থী, কর্মজীবী ও জরুরি রোগীদের। বর্ষায় পানি বাড়লে বাড়ে দুর্ঘটনা, শুষ্ক মৌসুমে কচুরিপানায় ঘটে বিপত্তি। অন্যদিকে সেতুর অভাবে বেগবান হচ্ছে না গ্রামীণ অর্থনীতিও। নানা সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে চরবাসী। অনেক দুর্গম চরাঞ্চল বালি, এখানে লোকজন অনেক মানবতা জীবনযাপন করে, লেখাপড়ার মান উন্নয়ন, তারপর হলো চিকিৎসা খাত, সবকিছুর জন্য আমরা নরসিংদীর উপর নির্ভরশীল করতে হবে। পুলিশ আমাদের সদর থানাতে এসে আর এখানে কচুরিপানা অথবা ব্রিজ না দিকে, গাড়ির রাস্তা না দিকে তারা এখানে আসতে পারে না, যে কারণে আমাদের এখানে অবৈধ অস্ত্র এবং মারামারি, গোলাগুলি, এটা যুদ্ধ তো প্রায় সময় হয়। 2-3টা মাস থাকে যে কচুরিপানা নদীটা ভরা থাকে, তখন এই নৌকা নরসিংদী শহরে আসতে পারে না। তো তারা চিকিৎসা সেবা এবং শিক্ষা সেবা, এই সেবাগুলি থেকে তারা বঞ্চিত হয়। তবে আশ্বস্ত করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। খুব শিগগিরই এ অঞ্চলে যোগাযোগ মাধ্যম নির্মাণ সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। কচুরিপানার মাধ্যমে যে মানুষ ভোগান্তির সৃষ্টি হয়, এটা একটা জ্বলন্ত প্রমাণ হলাম আমি নিজে একদিন ওইখান দিয়ে চলার সময় 2 ঘন্টা আটকে ছিলাম। আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে। আলোকবালি থেকে শহর পর্যন্ত যোগাযোগের জন্য ৩০০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করতে হবে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল উদ্দিন আত্মহত্যার জন্য প্ররোচনা এবং মব তৈরির মাধ্যমে অপমান, অপদস্থ করাকে দুষছেন স্বজনরা। মীমাংসিত একটি পুরনো ঘটনাকে কৌশলের সামনে এনে উস্কে দেওয়া হয় বিতর্ক। এজন্য জামায়াত নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয়দের কেউ কেউ। পুলিশ বলছে অভিযোগ পেলেই কেবল নেওয়া হবে ব্যবস্থা। চারুকলার শিক্ষার্থী শাকিলের আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন ফারেজ হোসেন। সন্তান হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ্ব করিমন বিবি। ছোট ছেলে শাকিলের আত্মহননের পর বিলাপ করেই কাটছে দিনের বেশিরভাগ সময়। মানিকগঞ্জের সিংগাইরের দক্ষিণ জামসা গ্রামে কথা হয় শাকিলের মায়ের সঙ্গে। জানান ঘটনার দিন ঠিক কি হয়েছিল। তোর নিজের জীবন নিজে দিবি না, আমরা তোরই করু, তোর নিজের বিচার নিজে কর। আমি নিজের বিচার নিজে কি করু, তাহলে আমার আত্মহত্যা করুন না গো, তোর কাছে একটা ভুল করছিলাম, মাপ চাইছি, তাও তোরা যদি না মানুষ চাইলে আবার আমার একটা পাপ করুন লাগবে। এটি শাকিলের ঘর। ঘর জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি। প্রায় 30 কেজি তামা দিয়ে নিজের প্রতিকৃতি তৈরি করেছিলেন শাকিল। যদিও এসব অপছন্দ ছিল স্থানীয় একটি গোষ্ঠীর, যারা তাকে নাস্তিক আখ্যা দিয়েছিল। এটা কোনো চক্র আছে, এটার পিছনে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন শাকিল। নিজের কলেজের দৃষ্টিনন্দন এই দুটি স্থাপনার কারিগর তিনি। ছেলের সৃষ্টির সামনে বাবা নাসিরউদ্দিন জানালেন কিভাবে একটি মব তার সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বাড়িতে এরকম 30 জন পোলা বানাইছে, আসার পরে শেষে আমার ডাইকে উঠাইছে, ওঠার পরে শাকিল, শাকিল তো আমি তো জানি শাকিল ঘুমাই রয়েছে, এখন তো শাকিলতে পাওয়া যায় না, শাকিলতে দায় নাই, তাহলে আমার অনেকগুলো পোলা বানায় কয়ে তাহলে ওরা আব্বারে নিয়ে যাও। আমাকে কী ব্যাপার নেবেন, কী সমস্যা, আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে হিন্দুর সাথে চলাফেরা করে, ঘরে অনেক মূর্তি বা আছে, অনেক কিছু আছে, আপনার এইটার বিচার আপনার না পাওয়া, আপনার ছেলেরা না পাইলে আপনারা নিয়ে আমরা এখন বিচার করুম, আপনারা বুক সমান গারুম, গায়ে হারে পাথর নিক্ষেপ করুম। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ফেসবুকে একটি পোস্টে মতামত দিয়েছিলেন শাকিল। সেখানে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা মুছে ফেলে নিজের আইডি থেকে শাকিল ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরিবারের সদস্যরা জানান গেল 9 জুন সেই মতামতের স্ক্রিনশট সামনে এনে নতুন করে উস্কে দেওয়া হয় বিতর্ক। এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাকিলের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়। একই দিনে ফেসবুক মেসেঞ্জারে রবিউল ইসলাম নামের কলেজেরই এক সহপাঠী নানাভাবে হুমকি দেয় শাকিলকে। সেই রাতেই নিজের ঘর থেকে শাকিলের ঝুলন্ত মরদেহ
উদ্ধার করা হয়। জানার চেষ্টা করেছিলাম সেদিন রাতে কারা গিয়েছিল শাকিলের বাড়িতে। পরিবার জানায় সাইদুর মোল্লা নামের এক প্রতিবেশী মব থেকে উদ্ধার করেন পরিবারটিকে। জামশা বাজারে পাওয়া গেল সাইদুর মোল্লাকে। জানতে চাই কি হয়েছিল সেদিন। যারা গিয়েছিল ওদের সান্ত্বনা দিলাম যে দেখো তোমরা এইটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চা করো না, এলাকায় কালকে বসা হবে। ওর বাবারও আমি বুঝাইলাম দেখেন ভাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, এখানে ভাঙচুর কোনো কিছু হইব না, আর হয়তো আলেমরা থাকবে, এলাকার মুরব্বীরা থাকবে, তারা বসা ওরে তওবা করাইব। সাইদুর মোল্লা মব সৃষ্টিকারীদের নাম পরিচয় বলতে না চাইলেও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ঘটনার নেপথ্যে ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাত নেতারা। ফজলু মোল্লা জামাতের সভাপতি, জামশা ওই উগ্রবাদী মানুষ, ওই আর যদিও নিজে আসে নাই, কিন্তু ওর এই তুই আর কি এই কামটা হয়েছে আর কি, ওই তুই আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করাইছে। 15-20-30 জন বা 30-35 জন পোলাপান আমি অপরিচিত, চিনি না। আমি বলছি কি হয়েছে, বললো যে এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই করছে, কটূক্তি করছে। আমি কি কটূক্তি করছে আমি তো ফেসবুক চালাই, আমি পাই নাই। তোমাদের পরে একজনে দেখেন, আমি বললাম যে এটা আসলে খারাপ করছে, সব বিষয়ের একটা মীমাংসা আছে। কারণ হলো জ্ঞানজাম করে এলাকায় সৃষ্টি করে লাভ নাই, এলাকায় একটা শান্ত সৃষ্টি আছে, এটাই থাকবে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শাকিলের ব্যক্তিগত মোবাইল ফোনের। এই ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক। একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের দাবি, অভিযোগ নাই, তাই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। কোনো জিনিস যখন কোনো বিষয়ের উপর যখন স্পেসিফিকভাবে আমাদেরকে অভিযোগ দায়ের করবে, তখনই সেই বিষয়টা কিন্তু পুলিশ নিজেরা বাদী হয়ে তখন মামলা দায়ের করে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে। ছেলের এমন মৃত্যুর জন্য কোনো বিচার চাইবেন না? এমন প্রশ্নের উত্তর ক্ষোভ আর আক্ষেপে ভরা। আল্লাহর কাছে বিচার দিছি, যদি আল্লাহ যদি বিচার করে তাহলে আমি পামো। এই ঘটনায় প্রকৃত দায়ীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিতের দাবি স্বজন স্থানীয়দের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সিংগাইর, মানিকগঞ্জ। লন্ডনের বৈঠকে হওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এতে করে ইসি মানুষকে আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, লন্ডন বৈঠকে কারোর দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, সেভাবেই পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক উপদেষ্টা হতে পারে না। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও গণজমায়েত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অধ্যাদেশ বাতিলের দাবি জানান। এ ব্যাপারে সরকার দ্রুত সাড়া না দিলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করে দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। তারা দাবি করেন, এবার শুধু সরকারি কর্মচারীরা না, বিভিন্ন ক্যাডার সার্ভিসের লোকজন আন্দোলনে নেমেছে। এ সময় আগামীকাল মঙ্গলবার সকাল 11টায় আবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা। এই প্রজ্ঞাপনে বলা আছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ পর্যন্ত আমরা কেউ কোন নেতৃবৃন্দ কোন আলোচনা প্রস্তাব পাইনি। আপনারা কি পেয়েছেন কেউ? তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও তাদের লুকোচুরি আছে। অতীতের দিনে আমাদের থেকে যে সেবা পরিষেবাগুলো গ্রহণ করেছেন, সেই সেবা পরিষেবাগুলো কর্মচারী বান্ধব এবং সারা দেশের জনবান্ধব হিসাবে সেবা প্রদান করার সুযোগ প্রদান করবেন। বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেয়া হয় তাহলে প্রধান উপদেষ্টাকে ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে আখ্যা দেওয়া হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মুখপাত্র বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী 25 জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচি পালন করা হবে। তিনি দাবি জানান 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার। এ সময় তিনি আরো বলেন, লন্ডনে বিএনপি ও সরকারের যে বৈঠকের পর দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, নির্বাচনের রোডম্যাপের আগে বিচারের রোডম্যাপ দিতে হবে। মৌলিক সংস্কার ও বিচারের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলে তা জুলাই শহীদ ও তাদের পরিবারের সাথে প্রতারণার শামিল হবে বলেও অভিযোগ এই মুখপাত্রের। যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব, মনে রাখেন। ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, তবে পালিয়ে গেছে হেলপার। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠে। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে সালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার। গাজীপুরে এটিএম বুথের ভেতরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার রাতে ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন। এর আগে ওই দিন সকালে শ্রীপুরে ব্যাংকের একটি এটিএম বুথে এই ঘটনা ঘটে। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী একটি স্পিনিং মিলে চাকরি করেন। মিলের পাশেই এটিএম বুথের টাকা তুলতে প্রায়ই যেতেন তিনি। সেখানে বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া আরও ভালো বেতনের চাকরির কথা বলে তাকে বুথের ভেতরে আলোচনার জন্য ডেকে নিয়ে নির্যাতন চালায়। পরে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক আসামি লিটন। তোমার মেয়ে তো আমার মেয়ে, তুমি যাও গা ভাই। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি তোমার মেয়ের চাকরি লয়ে দেয়া, আমি তোমার বাসা দেয়া, এই আর কি কই আমার ভাড়াই দিচ্ছে। ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রোববার রাতে ভুক্তভোগীদের পরিবার এই ঘটনায় 2টি ধর্ষণ মামলা করেছে। মামলায় বলা হয়, ওই দিন দুপুরে স্কুল থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করে শিহাব ও হাসমত নামের 2 তরুণ। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীরা পরিবারকে সব খুলে বললে থানায় মামলা করেন তারা। এই ঘটনায় শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে ধরতেও কাজ করছে পুলিশ। কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি বলেন, এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে 2টি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে। এ সময় তিনি গ্যাস্ট্রো লিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। অন্যদিকে বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানান। দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
হাসপাতালের মধ্যে ডেডিকেটেড কোভিড ইউনিট আছে। অতএব আমরা বলবো যে মোটা দাগে রোগ নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমান প্রস্তুতি, এই দেশে এখন যে রোগীর চাপ এবং এইটা যে বিশ্বব্যাপী যে পরিস্থিতি, সেটার আলোকে আমরা এটা যথেষ্ট মনে করি। স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো যেভাবে মশক নিধনে যেরকম ব্যস্ত থাকার কথা, দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেই ক্ষেত্রে আসলে সবসময় অনেকখানি যথেষ্ট এক্সপেক্টেড মাত্রায় করা হয় না। এই বিধায় আসলে মশক নিধনটা কার্যকর হয়নি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। মৃত্যুদণ্ড দেয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। আজ স্থানীয় সময় সকালে ইসমাইলের ফাঁসি কার্যকর করা হয়। মোসাদের 2 স্পাইয়ের সাথে যোগাযোগ ও ইরানের গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে আটক করা হয়েছিল। ইরান থেকে ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাড়ির কাছে, এমন তথ্য জানিয়েছে আরবের বিভিন্ন গণমাধ্যম। পশ্চিম তীরের রামাল্লায় আল বিরেহ শহরে রোববার স্থানীয় সময় রাত 11:20 দিকে পরে মিসাইলটি জোরালো আওয়াজ পাওয়া যায় আশপাশে। ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদে। বাড়িটির কয়েক মিটারের মধ্যেই মাহমুদ আব্বাসের বাসভবন রয়েছে। এই ঘটনার 1.5 ঘন্টার মাথায় পশ্চিম তীরের হেব্রনেও পড়েছে মিসাইলের ধ্বংসস্তূপ। 2 জায়গাতে ইরানের শাহাব মিসাইলের অবশেষ পাওয়া গেছে। ইরানের হামলায় ক্ষয়ক্ষতির লাইভ স্ট্রিমিংয়ে এক সাংবাদিকে বাধা দিয়েছে ইসরায়েলের পুলিশ। তেহরানের ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বন্দর নগরী হাইফা। ইরানের মিসাইল হাইফায় আঘাত হানার মুহূর্ত ও ক্ষয়ক্ষতি সরাসরি সম্প্রচার করতে তাক করা ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের ক্যামেরা। তবে সেই সম্প্রচারে বিপত্তি বাধায় পুলিশ। ইরানের হামলার ভিডিও সম্প্রচার করা যাবে না, দেয়া হয় হুঁশিয়ারি। সাংবাদিকদের সরাতে মোতায়েন করা হয় স্থানীয় নিরাপত্তা কর্মীদের। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।